জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। আশুলিয়ায় হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। সাবেক এমপি সাইফুল সহ এতে 16 জনকে আসামি করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল 2 শুনানি চলছে। এর আগে গত 24 জুন এই মামলার শুনানির জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল 1। গত 19 জুন তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। তদন্ত প্রতিবেদনে সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করা হয়। 6 জনকে গুলি করে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্যর সংশ্লিষ্টতা রয়েছে। সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান 6 তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের মরদেহ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, নৃশংস এই ঘটনার সময় একজন জীবিত ছিলেন, কিন্তু তাকেও বাঁচতে দেয়নি অভিযুক্তরা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। এই ঘটনায় 11 সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার 8ম দিনের মত সংলাপে শুরু হয়। নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, এই 3 ইস্যুতে সংলাপ হচ্ছে। সংলাপে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সীমানা নির্ধারণের বিষয়ে সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেয়া আছে। এর বাইরে গিয়ে নতুন কোনো সংস্থা তৈরি করলে এতে বিতর্ক তৈরি হবে। Under the supervision of Election Commission, যেটা আপনারা এইবার নির্বাচনের জন্য প্রস্তাব করেছিলেন, আমরা এটাকেই প্রেফার করি যে এটা হলে ভালো। তো এটা তো আপনাদের সাথে দ্বিমত হচ্ছে না, আমরা এটাতে একমত আছে। কিন্তু এখন আপনাদের ব্যাখ্যার পরে আমার যেটা মনে হচ্ছে যে এবারের জন্য তো ঠিকই আছে, আমরা একটা এক্সপার্ট কমিটি করে আমরা করব এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য। এখনই আপনারা যদি একটা বিশেষায়িত কমিটির আদল দিয়ে দেন যে এখনকার ডিলিমিটেশন শুনানিগুলোর সুবিধার্থে ইলেকশন কমিশনকে অ্যাসিস্ট্যান্সের জন্য এই কমিটিটা এখন কাজ করবে, টু অ্যাসিস্ট দি ইলেকশন কমিশন। তো এখন তো ইন্টারিম গভর্নমেন্ট আছে, এখন ইন্টারিম গভর্নমেন্টের অধীনে তো আর কেউ ইন্টারফেয়ার করার তো কথা না। তো সুতরাং ত্রয়োদশ সংশোধনীটা আমরা আলাদাভাবে ডিল করতেই পারি। আমরা প্রথম দিন থেকে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমরা বুঝতে চেয়েছি কি কি বিষয় আলোচনা হচ্ছে, তারপরে সবগুলো বিষয়ের তালিকাটা আপনাদের কাছে দেওয়া হবে যে এই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়টা। আগামীকাল আপনাদেরকে তালিকাটা দেওয়া হবে। আগামীকাল যখন আমরা বৈঠকের শুরুতে, সম্ভবত আজকে সন্ধ্যার মধ্যে আলোচনার পর আমরা এটা পৌঁছে দেবো আপনাদের কাছে। সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন যন্ত্রের বড় সংস্কার প্রয়োজন। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের ন্যায় সংস্কারের উদ্যোগগুলো পরবর্তী রাজনৈতিক সরকার এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাপানের নতুন শ্রমবাজার, কর্মী প্রেরণের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সেমিনারে তিনি একথা বলেন। বৈশ্বিক শ্রমবাজারে সরবরাহ বাড়াতে দেশের শ্রমিকদের ভাষা শিক্ষা এবং প্রশিক্ষণে জোর দিতে গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, মালয়েশিয়ায় 10 থেকে 12 লাখ কর্মী নেওয়ার খবরের সত্যতা নেই। আগামী বছরে সর্বোচ্চ 30 থেকে 40 হাজার কর্মী নেবে মালয়েশিয়া। প্রবাসীদের জন্য ট্রেনিং এর ক্ষেত্রে হোক বা ওয়েলফেয়ারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমাদের সাথে 2-3টা মিটিং হয়েছে। আমাদের পক্ষে ইনিশিয়েট করা সম্ভব, আমাদের পক্ষে শেষ করা সম্ভব না। অনেক বড় সংস্কার প্রয়োজন, হয়তো এটা 5 থেকে 10 বছর লাগবে। মালয়েশিয়াতে আগামীতে অনেক কিন্তু মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, 12 লক্ষ লোক নিবে, 10 লক্ষ লোক নিবে। আমি ওখানে ঘুরে আসছি, আমার কথা শুনেন, মালয়েশিয়াতে আগামী 1 বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে 30 থেকে 40 হাজার লোক নিবে।
এনবিআর আন্দোলনের কারণে আইএমএফকে চিঠি দিতে হয়েছে, যা বিব্রতকর ছিল বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এসএমই ফাউন্ডেশনের ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে শেষ হবে এমন কিছু সংস্কার কাজ চলমান রয়েছে। বর্তমানে এসএমই এর অর্থায়ন একটা বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি। যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মাসে কতগুলো মেজর, যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটা সময় লাগবে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। মানে দুর্বল ব্যাংক কী করবে এগুলো, এখন অ্যাসেটগুলো কী করবে। আরেকটা জিনিস হলো ব্যাংকের প্রবলেম হচ্ছে যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল। এনবিআরের ব্যাপার আপনারা জানেন, এই রিপোর্টিংয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে। আইএমএফের মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংয়ে তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি। সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেন্স নেব না। পলিসি মেকার, ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমার কমিটি। I had to write a letter. বিগত সরকারের নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কেনার মাধ্যমে রাষ্ট্রের ৩,০০০ কোটি টাকার বেশি নষ্ট হয়েছে এমন অভিযোগ নির্বাচন কমিশনের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সকালে দুদকের তলবে সংস্থাটির কার্যালয়ে হাজির হন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার ও এর সময়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। এদিন সব মিলিয়ে নির্বাচন কমিশনের ৬ জনকে তলব করা হয়েছে। দুদকের অভিযোগে বলা হয়, সাবেক সিসি KM নুরুল হুদা সহ অন্যান্যরা ক্ষমতার অপব্যবহার ও সরকারি আর্থিক বিধিবিধান লঙ্ঘন করে ১.৫ লাখ টাকার ইভিএম বাজার মূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে কিনে সরকারের প্রায় ৩,১৭২ কোটি টাকার ক্ষতি করেছে। সম্প্রতি নির্বাচন কমিশনে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় দুদক। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে আন্দোলন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করায় চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। এতে বলা হয়, এনবিআর এক আদেশে ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেন। কিন্তু জাকির হোসেন সেই আদেশ অমান্য করে নিজে অনুপস্থিত থাকার পাশাপাশি চট্টগ্রাম কাস্টমস হাউস ২৮ ও ২৯ জুন বন্ধ রাখায় আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হয়। এতে সরকার বিপুল রাজস্ব হারানোয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ৭ কর্মদিবসের মধ্যে জাকির হোসেনকে এই সংক্রান্ত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এছাড়াও আন্দোলনে জড়িত ৫ রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এর আগে রাজস্ব ব্যবস্থার সংস্কার ও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কলমবিরতি কর্মসূচির পাশাপাশি ২৮ ও ২৯ জুন শাটডাউন কর্মসূচি পালন করে এনবিআরের কর্মকর্তারা। এতে অচল হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম, বন্দরে বাড়ে কন্টেইনার জট। জুন পর্যন্ত ৯,৭,৬৬২টি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে হয়রানি আর থাকবে না বলে আশ্বাস দিয়েছে ইসি সচিব আক্তার আহমেদ। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এসব তথ্য জানান। ইসি সচিব জানান, গত ৬ মাসে শুধু আবেদন পড়েছে ৬,০৫,০০০। আগে থেকে অনিষ্পত্তি আবেদন ছিল ৩,৭৮,০০০। ইসি সচিব আরও বলেন, আগামী ৩ মাসের মধ্যে এনআইডি সংশোধন নিষ্পত্তি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হবে। বর্তমানে নিষ্পত্তি হয়নি এমন আবেদনের সংখ্যা ৭৬,৬৯৪টি। ৩০শে জুন পর্যন্ত আমাদের মোট আবেদনের সংখ্যা হচ্ছে ৫৪,৭৬,১১৪টা। আর আবেদন আমরা এর মধ্যে নিষ্পত্তি করেছি ৫৩,৯৯,৪২০টা। তো মানে সংখ্যাগত হিসাবে আবার ওই পুরনোটাই আসে, ৭৬,৬৯৪টা আমাদের কাছে এখনো অনিষ্পন্ন আছে, যেটার বয়স ১ মাস বা কয়েকটা ক্ষেত্রে ১ মাসের বেশি, যেগুলো আমরা এখনো পর্যন্ত তথ্য পাইনি।
ফ্যাসিবাদ পতনের মূল লক্ষ্য ছিল দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, কিন্তু ফ্যাসিবাদ বিদায় নিলেও সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ তখনই পূর্ণতা পাবে যখন দেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তারা জাতীয় ঐক্যের প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। এ সময় ভোলায় বিএনপির কর্মীদের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে বলেন, কেউ অপরাধে জড়ালে দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যতটা ঘটে তার থেকে বেশি সমালোচনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এখনো বাংলাদেশের জনগণ তাদের যে মৌলিক অধিকার, তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারে না। আমরা সেই জন্য মনে করি এই মুহূর্তের প্রধান কাজ শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম। চট্টগ্রামের পটিয়ায় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে নানান ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধের কারণে পটিয়া বাইপাস সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম কক্সবাজার রুটের যাত্রীরা। এর আগে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণের দাবিতে থানা অবরোধ কর্মসূচি পালন করে তারা। পরে সেখান থেকে অবস্থান নেন সড়কে। এনসিপি নেতাকর্মীরা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সহসভাপতিকে গ্রেফতারের জন্য পটিয়া থানার সামনে এনসিপি নেতাকর্মীরা অবস্থান নেন। সে সময় কয়েকবার বললেও পুলিশ তাকে গ্রেফতারে অনীহা দেখায়। এ সময় বাকবিতণ্ডা এক পর্যায়ে পুলিশ, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হয়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যদি আজকে আবারও হামলা করার দুঃসাহস দেখায় পুলিশ সদস্যরা, তাহলে আমরা সেটার প্রতিরোধ গড়ে তুলব জুলাইয়ের মতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই ওসিকে, পটিয়া থানার ওসিকে অপসারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই পটিয়া ব্লকেট চলবে ইনশাল্লাহ। মাদ্রাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ ৩ শিক্ষার্থীর সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ২২ ঘন্টা পর সকালে শিক্ষার্থী আবির ও জুবাইরের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল উদ্ধার করা হয় শিশু শাপলার মরদেহ। এলাকাবাসী জানায়, মঙ্গলবার প্রতিদিনের মতো নৌকায় করে মাদ্রাসায় যাচ্ছিল পাকুন্দিয়া উপজেলার চর আলগি গ্রামের ৩ শিক্ষার্থী সহ ৯ জন। ময়মনসিংহের দত্তের বাজার এলাকায় ব্রহ্মপুত্র পার হওয়ার সময় হঠাৎ নৌকাটি উল্টে যায়। এ সময় ৯ শিক্ষার্থীর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় শাপলা, আবির ও জুবায়ের। কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হয় শাপলার মরদেহ। এরপর আজ সকালে ময়মনসিংহের বাসিয়া এলাকায় পাওয়া যায় অপর 2 শিক্ষার্থীর মরদেহ। স্থানীয়রা বলছেন, বহুদিন ধরে সেতুর দাবি করলেও কাজ হয়নি, তাই প্রতিদিনই শিশুদের ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পারাপার হতে হয়। ছোট পুরান দেখো যে আমি আর দেখছি না, আমি সাঁতার গেছি, তারপরেও আমি আমার জায়গাটা তো বাঁচাইছি। জুবাইদও হ্যাঁ সাঁতার পারে না, পরে হ্যাঁ আর কি সাঁতারে যাচ্ছে না, ওই ডুবে গেছে। পরে আবিরে বাঁচাইতে যায়, পরে তারা 2 জন একসাথে মারা গেছে। ডিঙ্গি নৌকা দিয়ে ওনারা নদী পার হচ্ছিলেন, পরীক্ষার্থী ছিল আর কি, পরীক্ষা ছিল। তো স্রোতের পাকে পড়ে, আপনারা জানেন ব্রহ্মপুত্র খরস্রোতা, এবং এখন যেহেতু বড় বর্ষা মোটামুটি পানি বেশি, তো পাকে পড়ে নৌকা ডুবি হয়, এবং ওই সময় যে 6 জন সাঁতরে পারে উঠে যায় এবং 3 জন নিখোঁজ ছিল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা উপত্যকায় 60 দিনের অস্ত্রবিরতির শর্ত মেনে নিয়েছে ইসরায়েল, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শর্তগুলো কি সেটি স্পষ্ট করেননি তিনি।
নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, যুদ্ধে ইতি টানতে সব পক্ষের সাথেই কাজ করছে যুক্তরাষ্ট্র। শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে কাতার ও মিশরও। এ সময় গাজায় শাসক দল হামাস শর্তে রাজি না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। যদিও হামাস অস্ত্রবিরতিতে সম্মতি দেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজার ইসরায়েলে বিরামহীন হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে 57,000 ফিলিস্তিনির। মঙ্গলবারই উপত্যকা জুড়ে 109 ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা। এদের মধ্যে 28 জনের প্রাণ যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্র থেকে খাবার নিতে গিয়ে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ঘোষণা দিয়ে গাজায় আগ্রাসন জোরদার করেছে সেনাবাহিনী। এবারে খেলার খবর। টেস্ট ফরম্যাটে সিরিজ হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে এবার ওয়ানডে ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3টায়। সাম্প্রতিক সময়টা অবশ্য ওয়ানডে ফরম্যাটে খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশের জন্য। সবশেষ 6 ম্যাচেই ছিল টানা হার। সেই সঙ্গে ম্যাচ ভেন্যু প্রেমাদাসা স্টেডিয়ামে অতীতটাও সঙ্গ দিচ্ছে না বাংলাদেশকে। 23 বছর ধরে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে জয়ের খোঁজে আছে টাইগাররা। ওডিআই ফরম্যাটের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জন্যও তাই অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। এই ম্যাচ দিয়ে দলে ফিরতে পারেন নির্ভরযোগ্য পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ মিস করলেও এই ম্যাচে ফেরার জোরালো সম্ভাবনা আছে মুস্তাফিজুর রহমানেরও। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।